দমদম এয়ারপোর্টের মধ্যে একটি মসজিদ ছিল, আছে, বাঁকড়া তার পাড়ার নাম। 1962 সালে ওই পাড়াটা ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি। আজকে এখান থেকে 3 বার এয়ারপোর্ট অথরিটিকে এই মোবাইলে টেলিফোন করেছি, এয়ারপোর্ট আইসিকে করেছি, তারা ধরেননি। এটা তাদের দায়িত্বহীনতা। যাই হোক, আমরা রাজ্যবাসীকে বলবো, কেউ রাস্তায় নামবেন না। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই, সাবধান থাকবে। আমরা চিঠি পাঠিয়েছি, সেম চিঠি প্রত্যেক জেলা শাসক এবং এর কপি গভর্নরের কাছে, এয়ারপোর্ট অথরিটির কাছে জেলার সভাপতি সম্পাদক দেবেন। আমরা তার লিঙ্ক পাঠিয়ে দেব, চিঠির বায়ানটা। আমরা দোয়া করব তারা মসজিদ খুলে দিক, আলোচনা করুক। জোর করে মসজিদ নিলে নেবে, মানুষ বলবে মোদি সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছেন। তিনি করছেন এই কথা আমি বলতে পারবো না, এ খবর আমার কাছে নেই, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। আলোচনার রাস্তা খোলা আছে। ইসলাম ধর্মের মধ্যে বহু বিষয় তাদের অজানা। বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তের প্ল্যাটফর্মে একান্ত অনুরোধ করছি। সুর তো পুরো নরম দর্শক, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সুর তো পুরো নরম। মসজিদ নিয়ে নেওয়া হচ্ছে, নামাজ পড়তে যেতে বাধা দেওয়া হচ্ছে, তারপরেও সিদ্দিকুল্লাহ চৌধুরী এতটা সুর নরম করে কথা বলবেন, এটা কদিন আগেও ভাবতে পেরেছিলেন দর্শক? মসজিদের ব্যাপার, নামাজ পড়তে যেতে বাধা, এবং এই যে মসজিদ এয়ারপোর্টে, এটা আজকের ইস্যু না। এটা আমি তো কতদিন ধরে শুনে আসছি, এই মসজিদ সরানো যাবে না, থাকতে দিতে হবে, ওখানেই নামাজ পড়তে দিতে হবে। বহুদিনের বহু মানে কথা শুনে এসছি। এই মসজিদ সরানোর ব্যাপারে অনেকবার কথা হয়েছে, সরতে দেওয়া হয়নি, ওখান থেকে সরাতে দেওয়া হয়নি আজও। তো এখন তো সরকারে পরিবর্তন এসছে, এখনকার সরকার পরিষ্কার বলে দিচ্ছে আগে জাতীয় স্বার্থ, তারপর অন্য কিছু। তো এবার ওই যে মসজিদ আছে এয়ারপোর্টের ওখানে, যেটা সরলে অনেক সুবিধা হবে এয়ারপোর্টে পরিকাঠামো আরও উন্নত করতে, এবং ওঠানামা বিমানের যে বিষয়টা অনেকটা সুবিধা হবে। তো সরকার এসেছে, এখন কেন্দ্রীয় সরকারও এই বাংলাকে কেন্দ্র করে অনেক কাজ করার চেষ্টা করছে। তো এবার মনে হচ্ছে ওটা এবার সরাতে হবে জাতীয় স্বার্থে। তো নামাজ পড়তে বাধা বা বারণ করে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে। এমনিতে ওখানে খুব বেশি লোক নামাজ পড়তে যেতেন না, কারণ এয়ারপোর্ট এলাকা তো আইডেন্টিটি চেক করে ইত্যাদি করা হতো, খুব বেশি লোক ওখানে যেতেন না। আগে গ্রাম ছিল, মসজিদ ছিল, আগে তো অনেক কিছু ছিল না, গ্রাম, মসজিদ, মন্দির অনেক জায়গায় দিয়েছিল, সেগুলো অনেকটাই সরাতে হয়েছে জাতীয় স্বার্থে। তো ইনাদের দাবি না, মসজিদ ওখানেই থাকতে হবে, মানে ওখানে নামাজ না পড়লে মনে হয় আর জান্নাতে যাওয়া যাবে না, অন্য কোথাও নামাজ পড়লে মনে হয় আর সেই নামাজ কবুল হবে না, মানে এই টাইপের একটা ব্যাপার। যাই হোক, যখনই এই এয়ারপোর্টের মসজিদ ইস্যুটা এসছে, তখনই এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা একেবারে ফস করে উঠে কথা বলতেন। কিন্তু দেখুন অবস্থার কি পরিবর্তন, সুর কত নরম। নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে, ওনারা ফোন করেছিলেন, ফোন ধরেননি, কিন্তু আপনারা কেউ রাস্তায় নামবেন না, আমি চিঠি করেছি একে তাকে, দেখি কি হয়, তারপর যদি ভাঙবেন তো ভাঙবেন, বলছেন পরিষ্কার, ভাঙবে, তাতে মানুষ মানে মুসলিমরা মনে করতে পারেন মোদিজি ভেঙেছেন, শুভেন্দু অধিকারী ভেঙেছেন। যদিও আমার কাছে খবর নেই এরকম কিছু করছেন বলে, আবার ওখানেও সাবধান, নিজেকে গুটিয়ে নিচ্ছেন। মানুষের মনে হবে রিয়াকশান, কিন্তু রাস্তায় কেউ নামবেন না,
রাস্তায় কেউ কেউ নামবেন না, পরিষ্কার মানুষকে বোঝাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই রকম একটা মানে ইস্যু, মসজিদ, নামাজ, যারা ওয়াকআপ নিয়ে কত কি করেন, যারা ওয়াকআপ প্রপার্টি নিয়ে কত কি করেন, মানে আল্লাহর জায়গা, আল্লাহর জমি, এটা নিয়ে, আর মসজিদকে যেখানে আল্লাহর ঘর বলে থাকেন সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা তো এতটা সুর নরম। কি পরিবর্তন সিদ্দিকুল্লাহ চৌধুরীর। দর্শক মনে আছে তো ওয়াকআপ প্রপার্টি নিয়ে যখন ওই ব্যাপারটা হয়েছিল, ইচ্ছা করে ইস্যুকে ক্রিয়েট করা হয়েছিল, সেই সময় এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, যারা মানে যিনি এখন বলছেন রাস্তায় নামবেন না, তিনি লোকজনদেরকে সাথে করে রাস্তায় নামিয়ে কলকাতার বুকে কিভাবে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তৎকালীন যোগাযোগ রেখে। মনে পড়ে দর্শক? আমি জাস্ট দুটো ভিডিও মানে টুকরো ভিডিও দেখাচ্ছি, শুধু দেখুন, বুঝুন এবং গলার আওয়াজ বুঝুন, বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটাও দেখুন, আর সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন কীভাবে কথা বলছেন সেটাও দেখলেন নিশ্চয়ই তুলনা টানতে পারবেন, কেন হচ্ছে সেটা বুঝতে পারবেন। আগে দেখুন দর্শক। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আপনার মুখে তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে সরকার আইন আমি বলবৎ হতে দেব না। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব বলে এবং বলেছিলেন আগে জেলাকে একটু টাইট করে দিই, তারপর কলকাতার দিকে আসবো, এটাও বলেছিলেন। এবং সত্যি জেলায় টাইট হয়ে গেছে, মানে করার চেষ্টা করেছিলেন। শামশেরগঞ্জে দেখেছেন তো কীরকম ঘটনা ঘটেছিল ওই ইস্যুতে। তো যে লোকটি এইভাবে কথা বলতেন, বলে জ্যাম করব, ব্লক করে দেবো, এই করব সেই করব, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করি, ওগুলো করতেন, সেটা প্রকাশ্যে বলতেন না যে উনি সন্তুষ্ট। সেই মানুষটির সুরটা দেখুন না, মানে কিভাবে নরম হয়ে গেছে। একটাই কারণ, রাজ্যে পরিবর্তন। এমন এক সরকার এসছে, কাউকে রেয়াত করছে না। কোথাও যদি কিছু ঘটনা ঘটে, যাদের উস্কানিতে ঘটবে তাদেরকেও ছাড়া হবে না, বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন। এবং খুব সম্প্রতি যে ঘটনা ঘটেছে বারুইপুরে, কিশোরীকে নির্যাতনের যে বিষয়, তার পাল্টা হিসেবে যেসব ঘটনা হয়েছে, এক যুবককে পিটিয়ে মেরে ফেলা, আর সেই সঙ্গে রেল লাইন ব্লক করা, আগুন লাগানো ইত্যাদি, তারও রেয়াত করা হবে না বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবং পরিষ্কার বলেছেন ওখানে, এর পেছনে যারা উস্কানি দিয়েছেন, সে যে পলিটিক্যাল লিডারই হন না কেন, তাকেও কিন্তু ছাড়বো না, তার বিরুদ্ধেও আইন মোতাবেক ব্যবস্থা হবে বলেছেন না? শুধু বলা না, কাজও করছেন। জাস্ট একটু আগে খবর এলো, বারুইপুরে লায়েক আলী সিপিএম নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যে প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়েছিল, যেসব পলিটিক্যাল পার্টির নেতারা উস্কানি দিয়েছিলেন সামনে থেকে বা আড়াল থেকে, তাদের মধ্যে ইনি হচ্ছেন একজন। মুখ্যমন্ত্রী বলেছিলেন কাউকে কিন্তু ছাড়বো না, সত্যি কিন্তু ছাড়ছেন না। যাদের নামে অভিযোগ হয়েছে প্রত্যেকে আইনের দরজায় যেতে হবে। উনি গ্রেপ্তারি এড়াতে মনে হচ্ছে হাইকোর্টেও গিয়েছিলেন, কিন্তু রক্ষা হয়নি, পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। এই মাত্র এই খবরটা আমি দর্শক পেলাম। ফলে শুধু মুখের কথা না, অ্যাকশন, কখনো ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাচ্ছে, এনকাউন্টার, কখনো বা আরও আইনের যেসব বিএনএস আছে সেই সবকে দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে। এমনি সিদ্দিকুল্লাহর সুরটা নরম হয়ে গেছে। এমনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এখানে ভেবেছেন, বা অন্য কোনো দলের মুখ্যমন্ত্রী ভেবেছেন যা খুশি করবো, সুরসুরি দেবো, ভোটটা আদায় করবো, ব্যাস ড্যাং করবো। সিদ্দিকুল্লাহ চৌধুরীর হঠাৎ করে এখন আবার মনে পড়ে গেল মুসলিম কমিউনিটি, মুসলিম জাতি, তাকে এইভাবে শান্ত রাখতে হবে, হঠাৎ করে মনে পড়ে গেল? বেশ তো ড্যাং করছিলেন, বেশ তো উস্কানি দিতেন, নিজে নামতেন, আর এইসব করে ভোট ফায়দা এনে দিতেন। নিজে অবশ্য একটা ওই হাফ মন্ত্রী থাকতেন, কাজের কাজ কিছু থাকতো না, মন্ত্রী হিসেবে ওই হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরতেন। এই তো হঠাৎ করে এখন এই সব সাবধান মানি এসব হচ্ছে। প্রথমত সাবধান মানি উনি হচ্ছেন, আসলে উনি নিজে সাবধান হচ্ছেন। উনি বুঝে গেছেন যদি এরপরে এই ধরনের বিষয় নিয়ে কিছু ঘটনা ঘটে, তাহলে ওনাকেও অ্যারেস্ট হতে হবে, কারণ ওনারাই উস্কানি দিয়ে থাকেন। ফলে রাস্তা আগে পরিষ্কার করে দিই, আমি এর মধ্যে নেই, সাবধান হয়ে যাওয়ার কথা পরিষ্কার বলে দিচ্ছি।
আবার মুখে সাবধান বলে যদি আবার ওদিক থেকে উস্কান, সে নজরও নিশ্চয়ই পুলিশের কাছে থাকবে। আমার মনে হয় না ততটা সাহস উনি আর পাবেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, কাউকে কিন্তু ছাড়বো না, যা হয়ে গেছে তা সব অতীত। সিএ নাম করে, এনআরসির নাম করে, এইসব করে করে যা সব করেছেন অতীতে, এইসব আর বরদাস্ত করা হবে না। যা ক্ষতি হবে সরকারি সম্পত্তির, তার হিসেব পুরো পুষিয়ে নেওয়া হবে জায়গা জমি বিক্রি করে। আর নতুন একটা আইনও জানেন বিধানসভাতে পাস হয়েছে, লাগু হয়ে যাবে কাল থেকে, যেটা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে গুন্ডা দমন আইন। যে আইনে ধরলে, শুধু সন্দেহর বশে ধরলে অন্তত 1 বছর আটকে রাখা যাবে। তাহলে হাওয়া খুব খারাপ, নিশ্চয়ই উনি বুঝে গেছেন, সেই জন্যই হয়তো সুরটা এত নরম। মসজিদে বাধা, মসজিদ ভেঙে দেওয়া হবে সেটা বলছেন, তাও বলছেন দেবে, তাহলে মানুষ এই ভাববেন। আমি বলছি না যে ওনারা করছেন, আরএসএস বিজেপির সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, মানে পুরো চেঞ্জ হয়ে গেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মানে এমন টাইট দিয়েছেন মুখ্যমন্ত্রী কিছু অ্যাকশানে আর কিছু বক্তব্যে, যে সিদ্দিকুল্লাহর হাওয়া ফুস, পুরো শান্ত একেবারে এরকম হয়ে গেছেন। তো আমি জানি না এইসব করে উনি রেহাই পাবেন কি না, কারণ অনেক সব পুরোনো ফাইল খোলা হচ্ছে, সেখানে যদি ওনার নাম আবার জড়িয়ে যায়, তাতেও আবার ওনাকে হিসেব দিতে হবে আর কি, সেটা একটা ব্যাপার। আর নতুন করে কিছু ঘটনা ঘটলে তার কোনো রক্ষাই নেই, সেটা উনিও বুঝেছেন মনে হয়, সেই জন্যই হয়তো এতটা সুর নরম। আজকে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন রাখা হয়েছিল, তো উনি কি বলেছেন দর্শক একটু আপনাদেরকে শুনিয়ে শেষ করব। সিদ্দিকুল্লাহ যে এইসব বলছেন, এই ব্যাপারে উনি একটা রিয়াকশান দিয়েছেন, সেটাও কড়া রিয়াকশানই বলবো, দেখুন কি বলেছেন। বিমানবন্দরের মসজিদের ক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে কোনোভাবেই রাস্তায় নামবেন না, কোনো গন্ডগোল করবেন না। উনি এর আগে ওয়াকফের সময় জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। উনি এই রিয়াকশান দিয়েছেন, সত্যিই সুর নরম, এটা সবাই বুঝছেন, উনিও বুঝতে পেরেছেন যে এই লোকেরই আওয়াজটা কেমন হতো যদি সরকারটা পরিবর্তন না হতো। সুর নরম হয়ে গেছে, নিয়ম মেনে চলবেন, আইন মেনে চলবেন, সব ঠিক আছে, বেশি পাকামা করতে যাবেন না, তাহলে মুশকিল আছে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তা। আর সত্যিই এটাও জেদ, একটা ন্যাশনাল সিকিউরিটি, এয়ারপোর্টের সিকিউরিটি, সেখানে একটা মসজিদ অন্যত্র তৈরি করলে সমস্যাটা কোথায়? সেই মসজিদ প্রবলেম। বাবরি মসজিদ নিয়ে একটা বিতর্ক ছিল, সুপ্রিম কোর্ট ফয়সালা করে দিয়েছে, সুপ্রিম কোর্ট জায়গা দিয়ে দিয়েছে, রাম মন্দির তৈরি হয়ে গেছে, বাবরি মসজিদ এখনও তৈরি হয়নি, জায়গাতে এখনও গরু চড়ছে। তো যেখানে যদি বিকল্প জায়গা থাকে সেখানে মসজিদ করে সেখানে নামাজ পড়ুন না। আরে বাড়িতে নামাজ পড়লেও তো আল্লাহর কাছে মানে সব পাওয়া যায়। তো এত জেদ কিসের? ওখানে ছিল ওখানেই থাকতে হবে কেন? একটা ন্যাশনাল সিকিউরিটি, এয়ারপোর্ট ব্যাপার, সেটা বড় কথা না? দেশের সিকিউরিটির ব্যাপারে কি ধর্মে কোথাও কিছু বলা নেই? এখানেই তো প্রশ্ন ওঠে যে তাহলে আপনারা কারা? যে ধর্ম একটা জাতীয় স্বার্থের কথা বলে না, একটা ওই রকম এয়ারপোর্টের মধ্যে একটা জায়গা, লোকজন রোজ যাবেন, একটা সিকিউরিটির একটা প্রবলেম আছে তো, এবং তার সঙ্গে পরিকাঠামো আরও ভালো করা হবে বলা হচ্ছে। তো সেটা যদি ছাড়া হয় কি খুব পাপ কাজ হয়ে যাবে? আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন?
মানে যা বলছেন, যা করছেন, মানে এখানে ওটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে দেশ পরে, আগে আমি আমারটা দেখব, ধর্ম ধর্ম ধর্ম। আরে ধর্মে তো দেশের কথা, দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে, দেশের উন্নতির কথা বলা হয়েছে। আর নামাজ কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়তে হবে এরকম কোনো নেই যে ওইখানেই পড়তে হবে, ওখানেই আমাদের কিছু গাড়া রয়েছে, ওরকম না, বিকল্প জায়গা করা যায়। এতে এত নতুন মসজিদ হচ্ছে, তো একটা পাশে একটা মসজিদ করা যায় না? কজন নামাজ পড়তে যান, তার জন্য ওখানে আমি এয়ারপোর্টের মধ্যে একটা এত বড় জিনিস, এত বড় একটা ব্যাপার, সেখানে আমরা ডিস্টার্ব করে রাখবো? এতদিন কেন সমাধান করেননি কেন? এখন নতুন সরকার এসছে, ওটা দীর্ঘদিনের ইস্যু, সেটা সমাধান করার চেষ্টা করছে। আবার সুর নরম করে বলছেন অবশ্যই, কিন্তু সুর নরম করে সুরসুরি যেটা দিচ্ছেন সেটাই বা কেন দেবেন? তো ভাগ্যের ভালো এটা যে অন্তত রাস্তায় নামার ক্ষেত্রে আপনার মুখ থেকে আর কিছু বের হচ্ছে না। হয়তো আগামী দিনে আরও অনেক পরিবর্তন আসবে। আমাদের বক্তব্য, ধর্ম অবশ্যই পালন করবেন, প্রত্যেকে ধর্ম পালন করবেন, নামাজ অবশ্যই করবেন, কিন্তু যদি কোথাও ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় স্বার্থের কোনো ব্যাপার হয়ে থাকে, সে মন্দির হোক, মসজিদ হোক, যাই হোক, সেখানে আমাদের সকলেরই উচিত সহযোগিতা করা। এয়ারপোর্টটা চাইলেই ওই দমদম থেকে সরিয়ে, মানে আমরা বিরাটি বা আরও এইদিকে কল্যাণী তো আলাদা একটা হবে, মানে মনে করলে আমরা অন্যত্র সরিয়ে নিতে পারবো না। দমদম এয়ারপোর্টটাকে সরিয়ে একটু করে শ্যামবাজার নিয়ে চলে আসবো, এটা হয় না। দমদম এয়ারপোর্টে যা আছে দমদম এলাকাতেই লাগবে। ওখানে যদি কিছু ফাঁকা করা যায় সেটা এয়ারপোর্টের সুবিধা, কিন্তু মসজিদ আমরা সরিয়ে আমরা শ্যামবাজারে বা কৈখালিতে বা ওই মধ্যমগ্রামের দিকে একটা মসজিদ করতে পারি, বা যেখানকার নামাজি যারা যেখান থেকে নামাজ পড়তে যান তো একটা অন্য জায়গা থেকে ওখানে পড়তে, তো সেই এলাকাতেও আবার একটা নতুন মসজিদ তৈরি করতে পারি। এটা সম্ভব। মসজিদ ওখান থেকে সরিয়ে অন্যত্র মসজিদ করা সম্ভব, কিন্তু এয়ারপোর্টটা ওখান থেকে সরিয়ে দুম করে আমার মন গড়া কথা ওই ওখানে খানিকটা বাড়িয়ে নাও না, এটা সম্ভব না। এয়ারপোর্টের লাগোয়া জায়গার প্রয়োজন রয়েছে, এটা তো বুঝতে হবে। এসব কি ধর্মে বলা নেই? শুধু ওদিকের সব ওপরতলার খবর, নিচেতলায় কী করে থাকবেন, দেশকে কী করে এগিয়ে নিয়ে যেতে হবে, এসব কিছু বলা নেই কেন? এইগুলো ব্যাখ্যা দেন না কেন আপনাদের জন্য ইসলাম ধর্ম এতটাই খারাপ হিসেবে আপনারা কেন তুলে ধরছেন? দেশকে ভালোবাসার কথা বলা নেই কি ইসলাম ধর্মে? যদি এটা বলেন যে না নেই, তাহলে আমাদেরকে এবার জানি না কি বলতে হবে। আমি বিশ্বাস করি না সেটা। আমি এটুকু বিশ্বাস করি প্রত্যেক ধর্মেরই দেশকে ভালোবাসার কথা বলা আছে। এর জন্য বিরাট কাব্য, মহাকাব্য, হাদিস, কুরআন সব পড়ে ফেলতে হবে এরকম না। আমরা যে ধর্মে বিশ্বাস করি, ধর্ম যে ভাবনা থেকে আসা, আমি বিশ্বাস করি যে ধর্মে দেশকে ভালোবাসার কথা বলা আছে। হয় আপনারা ওই যেহেতু লাইন বাই লাইন বলা নেই, ভারতকে ভালোবাসা, হয়তো এরকম ভারত কথাটা উল্লেখ নেই, সেজন্য বলবেন কোথায় লেখা আছে। আর হিন্দুরা যারা অন্যরা আছেন তাদের মধ্যে ভারত কথাটা আছে, হিন্দুস্তান আছে, তারা তো সহজেই বলতে পারেন। কিন্তু ভারতকে বলা না থাকলেও আমি জানি, তো হয়তো স্পেসিফিক লাইন বলছি না, নিজের দেশ, নিজের অঞ্চল, নিজের এলাকাকে সমৃদ্ধ করার জন্যে বলা আছে। তো সেখানে ভারত উল্লেখ না থাকলেও নিজের দেশ, নিজের এলাকা মানে কি? আমরা এই এলাকায় আছি মানে এটাই আমাদের, মানে ভারতীয় আমাদের দেশ, ভারতের কথাই বলা হচ্ছে। তো দেশের স্বার্থ, দেশের প্রগতি, দেশের উন্নয়ন, নবীজি যেখানে যেতেন সেই এলাকার উন্নয়ন নিয়ে ভাবতেন না? সেটা ছিল তার দেশ, সেখানকার। তো তার মানে কি নিজের দেশকে ভালোবাসার বার্তা দিয়েছেন? তো আমরা ওইভাবে ব্যাখ্যাটা কেন দেবো না কেন? আসলে ওই যে বললাম, ব্যাখ্যার প্রবলেম হচ্ছে এখানে ওটাই। যারা ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দেন না, তারা শুধু হাদিস কুরআন ওটাই পড়েন, এবং হাদিস কুরআনে তো আরবের বিষয়গুলো উল্লেখ বেশি আছে, বেশি আছে। তার মানে তারা সব কিছু মনে করে ইসলাম ধর্ম সব আরব কেন্দ্রিক। কিন্তু ধর্ম আরবে থাকাকালীন এই সবগুলো হয়েছে, বিষয়গুলো আছে, নানান কথা ওখানে উল্লেখ রয়েছে। কিন্তু সেটা তো প্রেক্ষিত, জিও পলিটিক্সটা ভাবতে হবে আপনাদেরকে, যে কোন জায়গায় তার প্রেক্ষিতে বলা আছে। তো আমি যেখানে আছি আমার প্রেক্ষিতে আমি ভাববো তো, এখানকার সুবিধা অসুবিধা এখানকার প্রেক্ষিতে ভাববো তো। এই ব্যাখ্যা দিতে গেলে তো একটু আধুনিক শিক্ষার প্রয়োজন আছে। তো শুধু গল্প কথা শুনে আমি বিরাট ধর্মগুরু হয়ে গেলাম, এটা তো ঠিক না। তো গল্প শুনেছেন, তার অ্যাপ্লিকেশন সময়, মানে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে যে মানে অ্যাপ্লিকেশন বিষয়টা, সেটা ভাবতে গেলে, বুঝতে গেলে একটু আধুনিক শিক্ষার প্রয়োজন আছে। যেটা এই এখন যেভাবে মাদ্রাসা শিক্ষা হয় ওইভাবে ওটা হয় না পর্যাপ্ত। সেই জন্যই মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। আর ওখানে ওনারা বড় বড় লেকচার মারেন, অর্ধ বুঝে ব্যাখ্যা দেন পূর্ণ,
বিভ্রান্তি তৈরি হয়, সে সঙ্গে বিতর্ক তৈরি হয়, অশান্তি তৈরি হয়। সেই সুযোগ নিয়ে কিছু পলিটিক্যাল পার্টি তাদের ফায়দা তোলে, দাঙ্গা লাগে, মুসলিমরাই বেশি করে মারা যান। এটাই তো হয়। তো নতুন সরকার এসছে, মুসলমানরা পুরো নিরাপদে আছেন, যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। তো এই সরকার চাইছে জাতীয় স্বার্থ, জাতীয় সুরক্ষা আগে, তারপর বাকি সব। ওই মসজিদ বহুদিনের বিতর্ক শেষ করো, জাতীয় স্বার্থে কাজে লাগাও। এবার ওনারা বিকল্প জায়গা চাইলে নিশ্চয়ই এয়ারপোর্ট অথরিটি কিছু একটা বলতে পারে, যদি জায়গার কেনা বেচার ব্যাপার থাকে, জায়গাটা যদি মূল্য থাকে, সেটা একটা আলোচনা হতে পারে। কিন্তু ওখানেই মসজিদ লাগবে এই জেদ ধরে বসে থাকলে সেটা না ধর্ম পালন হলো আর না দেশকে ভালোবাসা হলো, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।